যেমন কাচ্চির আলু সবাই অনেক পছন্দ করে, আলুটা তো অনেক পছন্দ করে। আলুর ডিমান্ড, হ্যাঁ, আলুর ডিমান্ড বেশি থাকে। পারুক আর না পারুক নাম তার ফারুক। আর হাঁস পারে মুরগি পারে, আজকে জানলাম আমাদের পারমিতাও পারে। 10টা চ্যানেলে 100টা কাজ করার দীপ্ততে একটা কাজ করা সমান। কেন পেমেন্ট পাস নাই? সেটা তো অবশ্যই। অভিনয় করি এটা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, নায়িকাটাতে আমি অতটা স্বাচ্ছন্দ্য মানে এই নায়িকা। অভিনেতা সিদ্দিক ভাই আছেন, উনি সম্পর্কে তোমার কিছু হন এখানে? না না না, তখন বিয়ে করে যদি একটা বেবি নিয়ে নিতা, 5 বছর বড় হয়ে যেত, আজকে স্কুলে যেত। ও তুমিই তো ছোট। সরি ছোট। আমি খুব সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি শিশু, আমাকে মারবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সুন্দর একটা অকেশন, সুন্দর উপলক্ষ, সুন্দর সময়, সুন্দর মুহূর্ত, আরও সুন্দরভাবে সাজাতে, সুন্দরভাবে রাঙাতে আমরা চলে এসেছি দীপ্ত টেলিভিশনের এই বার্ষিকীতে, শুভ জন্মদিনে সুন্দর একটা আয়োজন নিয়ে। যে আয়োজনের নাম হচ্ছে দীপ্ত নায়িকা। নায়িকাদের ব্যাপারে সবার একটা আকর্ষণ থাকে, আপনারাও জানেন, কারণ নায়িকা ছাড়া আসলে গল্প হয় না, আর নায়িকা ছাড়া নায়করা কিন্তু অকেজো। যেমন আমি একটা অকেজো নায়ক যতক্ষণ আমার কোনো নায়িকা থাকবে না। এনিওয়ে, আজকে যে নতুন ফরম্যাটে, নতুন কনসেপ্টে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। এখানে আমার সঙ্গে 3 জন অতিথি আছেন। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের একটু স্মৃতি রোমন্থন করাতে চাই, কারণ দেখতে দেখতে 10টি বছর পার হয়ে গেছে। আমাদের ছোট্ট দীপ্ত টেলিভিশন এখন 10 বছরের বালক হয়ে গেছে। সেই দীপ্ত টেলিভিশনের শুরুর সময়ে আমরা কিন্তু বেশ কয়েকটা সিরিয়াল দেখেছিলাম। যদি এখন আমরা মনে করি, আমাদের দীপ্ত টেলিভিশনের রেগুলার যারা অডিয়েন্স আছেন তারা জানেন, খুঁজি ফিরি তাকে, পালকি, অপরাজিতা, মধ্যবর্তী, এরকম অনেকগুলো আছে। বাংলা ডাবিং ছাড়াও আমাদের বাংলাদেশের সংস্কৃতির বাংলা নাটক আমরা সবসময় দেখেছি এবং অগ্রগণ্য ভূমিকা পালন করেছে দীপ্ত টেলিভিশন। নতুন কনসেপ্টে, নিজস্ব স্টেজে, নিজস্ব টিম নিয়ে, নতুনদের সুযোগ দিয়ে, নতুন ধারায়, নতুন যাত্রায়, নতুনত্বের একটা ধারা তৈরি করেছে দীপ্ত টেলিভিশন। আর সেই সব সিরিয়ালের যারা নায়িকা এবং এখনও অবধি আমাদের রানিং সাকসেসফুল যে প্রজেক্টগুলো আছে দীপ্ত টেলিভিশনের স্ক্রিনে, সেই সব ব্যস্ততম নায়িকাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন দীপ্ত নায়িকা। ঠিক ধরেছেন। আজকে আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন। তো স্বাভাবিক সিনিয়রদের আগে আমরা সম্মান জানাতে চাই, এবং দীপ্ত সিনিয়রদেরকে সম্মান জানানোর জন্যই পালকির নায়ক অর্থাৎ সোহেলকে নিয়ে এসেছেন আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। যদিও প্রোগ্রামের নাম হচ্ছে দীপ্ত নায়িকা, তবে নায়ক কি করছে? আরে মাঝি ছাড়া কি নৌকা চলে? নৌকাভর্তি নায়িকা থাকতেই হবে, কিন্তু মাঝি তো পুরুষ হইতেই হবে। যার কারণে আমি কিন্তু চলে এসেছি, কিন্তু থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে। এবং ওয়েলকাম টু আওয়ার সেলিব্রেটিং শো দীপ্ত নায়িকা। পরিচয় করে দেওয়ার কিছুই নাই, আমাদের শারমিন আখি আছে। হ্যালো, কেমন আছিস বলো? আমি তো সবসময় ভালো থাকি, আর আজকে এখানে এসে অনেকটা ভালো আছি। আর নমনীয় কথা বলার জন্য আমাদের সাফানা নমনী আছে। ও আগেই প্রোগ্রামের শুরু আগে বলছে, আমাকে বেশি কঠিন প্রশ্ন করবেন না, আমি অনেক বাচ্চা। ওকে, কেমন আছো? ভালো। এখানে আসার পর তো সবারই ভালো লাগতেছে। এর আগে কি খুব ভালো ছিল? আগে খারাপ ছিল বলা যায়, বাট এখন খুবই ভালো। আচ্ছা, কারণ আমি জানি এটা নয় বলা বারণ, সেটা শুনবো। তার আগে আরেকজন মন খারাপ করবেন, কারণ আরেকজন সুন্দরীকে ভাবে বসিয়ে রাখা মানে আসলে সুবিধা বঞ্চিত বাচ্চাদের মাঝে ফেলে দেওয়া। সেটা আমি চাচ্ছি না। কিন্তু তোমাকে কোন নামে ডাকবো তুমি আমাকে বলো তো? তোমার পারমিতা, তনুশ্রী, নাকি কারকুন? মেয়েটার এত গুণ, নামে শেষে কারকুন। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো? অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কিভাবে পারো তো ভালো থাকতে বলো তো? আম, জাম, কাঁঠাল, কলা। আমি পারমিতার ডাকনাম হচ্ছে পারি, তো আমি পারি, ভালো থাকতে পারি। আচ্ছা, আমি একটা জানি যে পারুক আর না পারুক নাম তার ফারুক। আর হাঁস পারে মুরগি পারে, আজকে জানলাম আমাদের পারমিতাও পারে। পারমিতার পারি, কিন্তু পরনিত শাড়ি। এখন আমি কি করতে পারি? পারমিতাকে সবসময় শাড়িতেই দেখে আসছে আসলে। না, বুঝেছি, অনেক প্রশ্নে তুমি অনেক অবুঝ, কিন্তু ভালো লাগছে উইথ সবুজ। থ্যাংক ইউ। আচ্ছা আখি, ওদেরকে আপাতত সাইডে রাখি। আচ্ছা আখি, তোকে বলা হয় যে আলু তরকারি। যেমন আমাদের সুজন, এই প্রোগ্রামের যিনি শতাধিকারী প্রডিউসার, তিনি বলছিলেন আমাদের বিহাইন্ড দ্য সিনে যে আমাদের আখি হচ্ছে আসলে একটা আলু। সব আমাদের প্রজেক্টে, নাটকেই আমরা কম বেশি তাকে দেখেছি। যেমন ওরা থাকে ওধারে, যেই সিরিয়ালটার নাম আমি শুরুতে বলতে ভুলে গেছি, তাই এটা দিয়ে শুরু করলাম। ওরা থাকে ওধারে ট্রানজিশন পিরিয়ডে তোকে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে দেখা গেছে।
ওয়াই ইউ হ্যাভ বিন গেস্ট? আরেকটু বলি, খেলা ঘরেও কিন্তু সেম আমি ছিলাম। হ্যাঁ, খেলা ঘরে ছিলে। ওই সেম, ওটা হয় কি ওই খেলা করতে করতেই খেলা করতে করতেই, হ্যাঁ আসলে ওই ওরা থেকে ওধারে, ওরা তখন সাভারে শুট হইতো, তো আমি মনে হয় অনেক বেশি কিউরিয়াস ছিলাম। এখানে থেকে শুটের মাঝখানে জিজ্ঞেস করতাম হয়তো যে কি হয় ওখানে, কি হয় ওখানে। সাভার শুনে একটা গল্প মনে পড়ে গেছে। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো কতগুলো ছেলে টিজিং করছে, তো এই সুন্দরী বাড়ি কই, বলে ড্যামরা, বলে প্রেম করব আমরা। তখন মেয়েটা বলছে না না সরি সরি, আমার বাড়ি সাভার। কই তাহলে প্রেম করব আবার। বল। কিন্তু ওই সাভারে গিয়ে আমি একটা প্রেমিকও পাই নাই। ব্যাড লাক, কি করব। হ্যাঁ, তো চেহারা দেখে বুঝছি তুই ওখানে শুটিং করার জন্য যাস নাই, প্রেমিক খুঁজতে গেছিলি। ওকে, মানে ওখানে আসলে কি হয় মনে হয় আমি অনেক বেশি জানতে চাইতাম, তো আমাকে এই জন্যই ওখানে দিয়ে আসে যে তুমি নিজে গিয়ে শুট করে দেখে আসো আসলে ওখানে কি হয়। আসলে কথাটা তুই বুঝিস না, তোকে আইসোলেটেড জায়গায় পাঠাইছে যে তুই কিছুই না পাস, না খেয়ে মরে যাস। এটা অবশ্যই ঠিক, ওখানে আসলে কিছু পাওয়া যেত না। চল কাম টু দ্য পয়েন্ট। ওটাই, ওখানে কিছু পাওয়া যেত না, বাট ওইটাই বললাম, ওই আলু তরকারি বলো না, মনে হচ্ছে ওদের হয়তো মনে হইতো যে আলু ছাড়া তো, যেমন কাচ্চির আলু সবাই অনেক পছন্দ করে, আলুটা তো অনেক পছন্দ করে, আলুর ডিমান্ড, হ্যাঁ আলুর ডিমান্ড বেশি থাকে, তো ওই জায়গায় হয়তো আলু হয়ে একটু ডিমান্ডটা বেশি ছিল, সবার পছন্দের ছিল, এই জন্যই বলতো যে আমাদের মাংসও থাকুক সাথে আমাদের আলুটাও লাগবে। আচ্ছা, আমরা যখন মানে তোমাদের ব্যাপারটাতে আসবো একটু, আঁখি তো আমার পুরনো কলিগ, তোমরা তোমার জুনিয়র কলিগ, মানে কলিগ হইতে পারতা যদি আমরা কোনো সিরিয়ালে থাকতাম। আনফরচুনেট, সো আনফরচুনেট ফর মি। এনিওয়ে, যেটা বলছিলাম, আমরা যখন পালকি করেছি বা তুই যখন অপরাজিতা করেছিস, তখনকার সময়ে তো একটা সুলতান সুলেমান ভাইব ছিল, তো তো আমাদের নাটকগুলো নিয়ে অনেক চর্চা হতো। তো রাস্তায় গেলে আমরা ব্যাপারটা বুঝতে পারতাম, 10টা চ্যানেলে কাজ করা আর তার চেয়ে 10টা চ্যানেলে 100টা কাজ করা, দীপ্ততে একটা কাজ করা সমান। তো ওই ফিডব্যাকটা তো এখনো হাটে মাঠে গেটে যেখানে জাস্ট এটা পাস। হ্যাঁ, ওই ফিডব্যাক বলবো না, আমি বলবো আসলে মানে আমার অ্যাক্টিং ক্যারিয়ারের জার্নি শুরু 10-এ, বাট দীপ্ততে এসে আমার অপরাজিতা শুরু হয় 14-তে। কিন্তু ওই 4 বছরে হয় না যে একটা আর্টিস্টকে একটা থিতু হওয়ার জন্য বা একটা প্ল্যাটফর্মের দরকার হয়, সেই প্ল্যাটফর্মটা আসলে আমাকে দীপ্ত দিছে, এটা আমি বলবো। সেই প্ল্যাটফর্মটা আমি পাওয়ার পরে আজকে পর্যন্ত আমি এখনো আমার মানে আর্টিস্ট বা আমার অ্যাক্টিং লাইফের যে জার্নিটা, সেটা খুব স্মুথলি আমার যাচ্ছে। দীপ্তর কাছ থেকে আমি বলবো আমি এটা পাইছি। কেন পেমেন্ট পাস নাই? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এত ভেবে বললি কেন, এত ভেবে বললি কেন, আমি এটা জানতে চাই। আমি কিন্তু অনেস্টলি কনফেস করছি দর্শক বন্ধুরা, দীপ্ত টেলিভিশন মানে এটা কিন্তু বাইরে অনেক সুনাম আছে যে দীপ্তর টেলিভিশন চ্যানেল হিসেবে অনেক কর্পোরেট, তার অনেক গোছানো, ভেতরের অনেক কথা আছে, ভেতরের কথা এখানে আমরা অ্যালাউড না, তাইলে পরের খামটা পাবো না। ভেবে বললাম, কিন্তু আমরা যতগুলো কাজ করেছি এখন অবধি, আমরা বলবো যে একদম 10-এ 10, হ্যাঁ মানে পেমেন্টের দিক থেকে অ্যাটলিস্ট, রাইট? কেমন জানি সন্দেহজনক উত্তর দিচ্ছে। এখন কেন সন্দেহজনক বলতেছি একটু বুঝে নে। আমি যদি 3টা প্রজেক্ট করি একসাথে, তাহলে পেমেন্ট যদি এখন 3টা হয়, যদি সেটা তুই জানিস, তখন তুই আফসোস করতে পারিস। না না, আমি আফসোস করব না, আমি টমেটো সস নিয়ে অনেক ভালো আছি, আফসোস করব না আমি। পারমিতা, এখন যে তুমি প্রজেক্টটার মানে ফিডব্যাকটা পাচ্ছ, তোমার চরিত্রটার নাম হচ্ছে দেনা পাওনাতে কি বলো তো? পারমিতা সিদ্দিক। এটা কি ধরো আমাদের তো অভিনেতা সিদ্দিক ভাই আছেন, উনি সম্পর্কে তোমার কিছু হন এখানে? না না না, আমার বাবার নাম আফজাল সিদ্দিক, আমার নাম পারমিতা সিদ্দিক। আর তোমার মায়ের নাম মিসেস আফজাল সিদ্দিক? সাইমা সিদ্দিক। সাইমা সিদ্দিক। তোমার মা না? পারমিতার মা। পারমিতার মা, আবার সায়েরও মা। এনিওয়ে, তোমার ফিডব্যাকটা বা মানে তোমার অনুভূতি, এই যে ধরো আজকে দীপ্ত তোমাকে দীপ্তর নায়িকা টাইটেলে তোমাকে এখানে ইনভাইট করেছে, এতে তুমি কতটুকু অপমানিত? অনেক বেশি অপমানিত। হ্যাপিলি অপমানিত। অপমানিত ঠিক, আমি আসলে সত্যি কথাই বলি, আমাকে মানে আমি তো যখন থেকে থিয়েটার করে আসছি তখন মনে হতো যে অভিনেত্রী বা অভিনয় করি এটা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, নায়িকাটাতে আমি অতটা স্বাচ্ছন্দ্য মানে এই নায়িকা, তো ওই ব্যাপারটা হচ্ছে যে আমার মধ্যে ওই ভাইবটাও নাই যে আমি নায়িকা। সেই জায়গা থেকে যে এখানে দীপ্ত নায়িকার যে ব্যাপারটা, এটা
প্রাউডলি বলতে হয় যে হ্যাঁ দীপ্ত নায়িকা, এটা আমাকে বরং সুপিরিয়রিটি ফিল করিয়েছে অনেক জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, ভেরি নাইস। সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যে প্রথম কাজ, এবং রাস্তা দিয়ে যখন যাই মাঝে মাঝে এরকম হয় যে অনেক দূর থেকে এই আপু আপু 1 মিনিট জি আপনি কি পারমিতা, মানে আমাকে চিনতে পারে না, অফ স্ক্রিন অন স্ক্রিন আমাকে এত নাকি ডিফারেন্ট লাগে। এই জিনিসটা আমার কাছে একটা খুবই অদ্ভুত অনুভূতি যে হুট করে ডেকে আচ্ছা এরপরে তাহলে কি হবে, সেটা গল্পের পরবর্তীটা দেখতে হবে। দীপ্ত দেখতে থাকুন। দেখতে থাকুন। তো ধরো একটা ব্যাপক জনপ্রিয়তাটা তুমি পেয়েছো, একটা অন্য জায়গায় তুমি বলেছো নায়িকা টাইটেলটা তুমি পাবে, কখনো ভাবোইনি, তুমি এখন ওটার সঙ্গে কমফোর্টেবল না, তো তারপরেও তুমি টাইটেলটা পেয়ে গেছো, এটা তো অনেক বড় সম্মান। তো এত বড় সম্মান পাওয়ার পরে কখনো ভেবেছো যে ইন্তুর মতো একটা মানুষের, একটা সুপারস্টারের সাথে শোতে একই জায়গায় বসবা, এরকম কোনো ফিল আমি হয়েছে? আমি সো প্লিজড ভাইয়া, আপনার সাথে একই শোতে বসে কথা বলবো এটা তো ভাবিনি। দেখতাম আগে দীপ্তর শোতে আপনি হোস্ট, কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার টিমকে বলবো যে ওর পেমেন্টটা আমাকে দিয়ে দিতে। তুমি তো কারো আফানা, এই জন্য তোমার নাম আসলে সাফানা। ওকে না, আর তোমরা কি 2 বোন? না, আমার তো মনে হয় ওটা 2 বোন, একটা হচ্ছে সাফানা আর একটা হচ্ছে সাফা। হ্যাঁ আচ্ছা, তোমার প্রজেক্ট নিয়ে আমরা একটু কথা শুনি, যে তুমি কাজ করেছো এখানে মাশরাফি জুনিয়র, এটা খুব জমজমাট ভাবে এখন। করছি। হ্যাঁ আমি তো ওটাই বলছি যে দীপ্ত টিভিতে জমজমাট ভাবে এখনো যাচ্ছে ওটা, মানে ওটা কি বলে, হাউসফুল যাচ্ছে আর কি এখনো, মহা সমারোহে। হ্যাঁ ভাই, আপনার পাশের বাড়ির সিনেমা হলে চলছে, দীপ্ত সিনেমা টিভি হল? প্রযোজিত, হ্যাঁ, সাফানা অভিনীত মাশরাফি জুনিয়র জুনিয়র জুনিয়র। বলো অনুভূতি বলো। অনুভূতি খুবই দারুণ। কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ তুমি এক্সপিরিয়েন্সও বলতে পারো, আবার অভিজ্ঞতাও বলতে পারো, আমরা মাইন্ড করবো না। এক্সপিরিয়েন্সই বলি। হ্যাঁ বলো প্লিজ। হ্যাঁ খুবই ভালো, বিকজ 5 বছর হয়ে গেছে, অনেক লং একটা টাইম সবার সাথে। আরে তখন বিয়ে করে যদি একটা বেবি নিয়ে নিতা, 5 বছর বড় হয়ে যেত, আজকে স্কুলে যেত। ও তুমিই তো ছোট, সরি সরি, ছোট ছোট। আমি খুব সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, বলো বলো। তো এত লং একটা জার্নি পুরো টিমের সাথে, বলা যায় দীপ্ত মানে আমার একটা সেকেন্ড ফ্যামিলি, কারণ 5 বছর বারবার বলতেছি। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। দীপ্ত যখন আমাদেরকে শুটিং করাইছে, দীপ্ত সেকেন্ড ফ্যামিলি রাখে নাই, এটাই ফার্স্ট ফ্যামিলি করে দিছে, কারণ আমরা আমাদের ফ্যামিলি ভুলে গেছি। ওই আর কি, ওই আর কি, কাছাকাছি আর কি, হ্যাঁ, কাছাকাছি আর কি। কাছাকাছি। সো বিকজ মাসের অনেকটা টাইমে এখানে থাকা হয়, সবার সাথে কথা বলা হয়, দেখা করা হয়, আড্ডা দেওয়া হয়। সো হ্যাঁ খুবই ভালো এক্সপিরিয়েন্স, অ্যান্ড এখনো চলছে শুট, বাট একটু মন খারাপ বিকজ মাশরাফি অনেকটা শেষের দিকে। এটার জন্য বললাম না শুরুতে, 5 বছর লুটে পুটে খাইছো, তোমার পেট ভরে নাই, তোমরা সবাই মিলে যে দীপ্ত টিভিতে লুটে পুটে খাইলা 5টা বছর। হ্যাঁ, দর্শকের মন তোমরা মন তো দখল করে আছো, অন্য কেউ দখল করতে Why পারছে না। not? Why not? আর তুমি যে বললা যে এই যে দীপ্তর সঙ্গে মাশরাফি জুনিয়রে তোমাদের লং জার্নি, তো ওর কি গোলমরিচ জার্নি, ওর কি এলাচ জার্নি, আমার কি দারচিনি জার্নি, তোমার যে লং জার্নি। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, তুমি এত কিছু মানে ইনস্ট্যান্ট কেমনে বলো? আসলে কারণ না, আমি ছন্দমালা আমি মানে- হচ্ছি ইনস্ট্যান্ট মিল্ক পাউডার, সহজেই পানিতে মিশে যায়। এই যে এক্সাম্পল, বুঝছো? আবার আবার বারবার বার্গার। বার্গার কিন্তু- বার্গার। ইন্তু রাতিস, আগে বলতাম রাতে আসিস, এখন বলতে হবে বারবার আসিস। এনিওয়ে, আমাদের এখানে কিছু সেগমেন্ট আছে, আমরা সেগমেন্টে যাব, কিন্তু তার আগে মানে আমি একটু জানতে চাই, যেমন আঁখি 3টা প্রজেক্টে তো কাজ করতে হয়েছে তোর, তো কখনো কি কনফ্লিক্ট হয়েছে ডেট নিয়ে, বা কোনো মজার স্মৃতি? কারণ এখনো দীপ্ততে আসলে আমি যে কোনো একটা জায়গার দিকে তাকালেই কিন্তু আমার এক একটা ঘটনা মনে পড়ে। ইভেন আমি মাঠে দাঁড়িয়ে যদি 6 তলার বারান্দার গ্লাসের দিকেও তাকাই, মানে বারান্দা তো নাই দীপ্ততে, কিন্তু কোনো বারান্দা নাই, ওই যে গ্লাসের দিকেও তাকাই, আমার এক একটা গল্প মনে পড়ে। আমার যেটা মনে পড়ে, এই যে ডেটের কথাটা বললি, ওরকম মানে অসংখ্য ঝামেলা হয়েছে। আমার এমন হয়েছে যে ওই সাভারে সকালবেলায় গেলাম, ওখান থেকে দুপুরবেলা আবার আসছি, এসে হচ্ছে এখানে শ্যুট করতেছি। তো এই যে সকালের টাইমটা শ্যুট করতে হচ্ছে না, তো তখন যেটা করতো সবচেয়ে, ওইটা আমার কাছে ফানি লাগতো, কারণ যখন আমি দেখতাম স্ক্রিনে নিজেকে,
তখন হয়তো কি ওই যে গল্পটা long জানতি, হ্যাঁ। না না লং শটের সময় বা কিছু কিছু জায়গায় আমি তো নাই, বাট সিন তো শুট করতে হবে। তো আমার কস্টিউম, আমাদের কস্টিউমের যে মেয়ে ছিল শিখা, ওকে পড়ায় ব্যাগ থেকে ব্যাগ থেকে নিয়ে, নিয়ে মানে নিত। আমি যখন দুপুরবেলা এখানে আসতাম তখন ক্লোজ শট গুলা নিত। আচ্ছা। তো আমি যখন স্ক্রিনে দেখতাম, আমি যখন শিখাকে দেখতাম, যে আমি তো জানি এটা ও, ওইগুলো খুব বেশি ফান লাগতো। যে মানে কি রে, ওকে কস্টিউম পরা দিল, ও যে এখানে আসছে, একদিন দেখি যে শিখা এরকম আমার মানে আমার লুকেও বের হয়ে আসতেছে, ওইটা দেখে আমি চিন্তা করছি কি রে কি হচ্ছে এটা। নিজেই কনফিউজ। হ্যাঁ, যে ও এরকম যেদিন প্রথম দেখছি আমি ভাবছি কি রে, ও আমার কস্টিউম পরে, ও আমার লুক নিয়ে কেন বের হচ্ছে এখান থেকে। পরে গিয়ে জানলাম যে আচ্ছা আজকে সিনের ইয়া ছিল, আমি এখন ক্লোজ দিব আর ও গিয়ে এটা করে নিবে। আর দীপ্ততে মানে এখানে ঢুকলে ওই যে যেটা তুই বললি যে বিভিন্ন জায়গা দেখলে মনে পড়ে না, আমি আসলে সবচেয়ে বেশি আমাদের মনে পড়ে যে আমরা তো একবার ঢুকে গেলে আর আমরা বের হইতাম না, লাঞ্চের সময় একটু এপাশটায় আসতাম, এখানে যে আমরা দাঁড়ায় আড্ডা দিতাম না, আমার এটা সবচেয়ে বেশি আমার মনে পড়ে। এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা পালকি টিমটা একটু মজার ছিলাম এবং ডিফারেন্ট ছিলাম, অন্য নাটকের সেটের চেয়ে ডিফারেন্ট ছিলাম। তো আমাদের পালকি টিমটা বন্ডিংটা অনেক ভালো ছিল, মানে আমরা শুটিংয়ের বাইরেও আমরা বাইরে দেখা করতাম, আমরা বাইরে ঘুরতে যেতাম, আমরা বাইরে পার্টি করতাম। তো অপরাজিতা টিমটাই একমাত্র টিম ছিল যারা ক্যান্টিনে এসে পালকি টিমের সাথে খাওয়া দাওয়া করতো। তো ওই অপরাজিতা টিম থেকে বিশেষ করে আঁকি, আমাদের নাইরুস সিফাত এবং আমাদের ওই যে ছোট ভাইটার নাম কি, আতিক, আমাদের আতিক, আমরা লাইক এখনো আমরা ফ্যামিলি ফ্রেন্ড, এখনো আমরা দেখা করি, এখনো আমরা কোথাও ঘুরতে যাই, এখনো আমরা পার্টি করি। আর বাকিগুলো বুঝে নাও। আচ্ছা প্লিজ, ওকে না বলে হ্যাঁ, ওকে। তো আমাদের যেহেতু এখন মেমোরি রিকল হচ্ছে, তোমার ফার্স্ট ডে ফার্স্ট এক্সপিরিয়েন্স অথবা মজার কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলতে পারো। এত মজার এক্সপিরিয়েন্স আমার একটা, যেটা আমার খুব মনে পড়ে, যেদিন আমি প্রথম অডিশন দিতে আসি সেটা ছিল দীপ্তর 8ম বর্ষপূর্তি। আচ্ছা, 2 এবং বছর আমি আগে। আসলে হুট করেই আসা, এর আগে অনেক দিন থেকেই দেনাপানার অডিশন চলছিল, আমি জানতাম না, এবং হুট করে এসে ইভেন ওই যে আমি বললাম আমি নায়িকা কখনো, আমি জানি, আমি তখন অডিশন দিচ্ছি, বিভিন্ন জায়গায় কাজ খুঁজছি বা কাজ করছি, আসলাম, আসার পরে পারমিতার বাড়ির উঠোনে আমাকে ওয়েট করতে বললো। তো আমি ওইখানে ঘুরে ঘুরে তখন কেবল সেট বানানো হয়েছে, রং টং খুব সুন্দর লাগছে, নতুন নতুন গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এবং আমি ওইখানে মানে হাঁটছি, আর ওই একটা খাটিয়া থাকে আমাদের বারান্দায়, পারমিতাদের বারান্দা, আমি ওই খাটিয়াতে গিয়ে বসে দেখছিলাম যে আচ্ছা এখানে পারমিতা মেয়েটা যে অভিনয় করবে এটা হচ্ছে তাদের বাড়ি। তো ওইখানে বসে বসে আমি স্ক্রিপ্ট পড়ছিলাম, এবং আমাকে এসে ডিরেক্টর সাহেব বললেন যে এটা হচ্ছে পারমিতাদের বাড়ি, এটা তাদের উঠান, এখান থেকে আমাদের কাজ শুরু হবে। তো ওইটা শুনে আমি অডিশনটা দিতে ঢুকি, এবং আমি জানি না আমার এই উঠোনটা আর এই পারমিতাদের এই বাড়িটা, পারমিতাদের বাড়ির মানুষগুলো, এগুলো একটা অদ্ভুত একটা বন্ডিং আমাদের, মানে তোমার জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে এটা জড়িত হয়ে গেছে। ফ্যামিলি আমাদের, যে বাবা মা আসে, আমার ছোট একটা ভাই, আমরা বড় ভাই, আমরা 3 ভাই বোন মিলে দৌড়াদৌড়ি করতাম, আমাদের ওই সিন থাকতো দৌড়াদৌড়ি করে মারামারি করার, আমরা নিজেরা ওই এমনি হয়ে যায় 3 ভাই বোন এমনি সেটে হচ্ছে যে পল্লব, পাভেল, পারমিতা। হাউ সুইট, আই এম টাচড, আমি কিন্তু ওর সাথে দৌড়াচ্ছি। এবং আমি হ্যাঁ, সেটে চলে আমাদের গেছি। মা খাবার নিয়ে আসতো, এসে করতো কি যে এই পারি এদিকে আয়, একটুখানি খাবার আনছি, এটা একটু তুই খেয়ে নে, কারণ অনেক মানুষ তো, একটু মেয়েটাকে একটু বাচ্চাদেরকে একটু আলাদা করে মায়েরা যে খাইয়ে Pamper দেয়, করে, হ্যাঁ। একটুখানি খেয়ে তারপরে আমরা দৌড়ে সেটে চলে গেলাম, বা সেটে গিয়ে আমরা মানে আমাদের কখনো মনে হতো না যে একটা সিনে যে এতখানি ইনভলভ, এই পারি এদিকে আয়, সবসময় ডাকাডাকি যে ভাইয়া আয়, বাবা মা, মানে আমাদের এই বন্ডিংটা আমার কাছে খুবই সারা জীবন একটা মানে স্মৃতি মনে রাখা। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। ও কাছে কেন জানো? কারণ আমাদেরকে বলেছে পারি দিঘায় খাবারটা খা, কিন্তু আসলে পারি দিঘায় কাপড়টা ধুয়ে দে, পারি এদিকে আয় থালাবাটিগুলো মেজে দে। কাজের বিনিময়ে খাদ্য। সাফানা, তোমার কথা শুনতে চাই, তোমার কোনো মেমরি রিকল হচ্ছে? আচ্ছা তোমার মেমরি কি, তুমি কি এখন ভটকতি হুই আত্মা হয়ে গেছো নাকি? আত্মা, হ্যাঁ। তো মাশরাফি তো অনেক দিন, আমি না বারবার 5 বছর, আচ্ছা যাই হোক। সো যখন একদম শুরুতে when I was kid, তো তখন আর কি মানে দীপ্তর সেট বা আমাদের হচ্ছে গ্রুমিংটা করানো হয়েছিল অপরাজিতার সেটে। সো ওখানে না জায়গাটা আমার একটু হরিবল লাগতো। আচ্ছা, So, হন্টেড মনে হতো। হান্টেড বিকজ লাইট অফ, টোটালি অফ, অ্যান্ড আমার মনে আছে তো অনেকগুলো বাচ্চারা ছিল, আমরা হচ্ছে গ্রুমিং করতেছিলাম যেহেতু। সো আমরা উপরে গেছিলাম সিঁড়ি দিয়ে, ওই যে তোমাদের যে ইয়াটা ইরফানের, আচ্ছা আচ্ছা, তো ওখানে গেছিলাম, এন্ড সাডেনলি পিছন থেকে একটা বই ঠাস করে, যে বিড়াল ফালাইছে মেবি,
ওখান থেকে আমাদের মানে হরর হন্টেড জিনিসপত্রগুলা ভয় মাথায় পাওয়া ঢুকছে, শুরু হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে আমরা যাইতাম না। তো শুরুই হয়েছে এই হন্টেড জিনিসপত্র দিয়ে, দেন আস্তে আস্তে আমি আমার সাথে একজন ছিল আয়ান ক্যারেক্টার যে করেছিল, ও আমরা হচ্ছে 6 তলায়ও লাইক ঘুরতাম যে কোনো যদি ভূত দেখতে পারি, মানে এই আনে কি ঘুরতাম। সাহস, ভূত কি ওরে ভয় দেখাবে, উল্টা ভূত কই ভূত বেড়াচ্ছে। ও কিন্তু প্রথমে বই পড়ার কথাটা যে বলেছে আমার কিন্তু বুকটা ধুক করে উঠেছে। সুপার ন্যাচারাল জিনিস আছে। আর তুমি তো বিড়াল দেখোনি, বিড়াল দেখেছো ওখানে? না ও কিন্তু হ্যাঁ বলতে নিছিল, পরে এটাকে না। সাসপেন্স বানানোর জন্য। নো আসলেই দেখি নাই। আচ্ছা, এরকম হইতে পারে এটা কেউ ফাইজলামি হ্যাঁ, করছে। কিন্তু তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি। ভয় আখি- দেখাবো না। না না, ভয় দেখাবো না, আমার কাছে দেখানোর মতো ভয় নাই। ঠিক আছে, বলেন। না, আখিও জানে এটা, আমাদের দীপ্ত কিন্তু দীপ্ততে আছে। আচ্ছা আমিও না এটা শুনছি, অনেকে বলতেছিল মাঝখানে মেবি বলতেছিল যে 6 তলায় যে ফায়ার এক্সিস্ট আছে ওখানে নাকি হচ্ছে একজন মানুষের কাটা হাত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে। এই জন্য ভয়ে আমি 2-3 দিন ওই সাইডেই যাই নাই। বলে হাত পাওয়া গেছে, তারপরে এটা ওটা বলছো কেন, সবগুলো অঙ্গের নাম বলো। আমি বাচ্চা ভাইয়া। ও আচ্ছা, আজকের বেঁচে যাওয়ার মানে মন্ত্র যুদ্ধে সব থেকে বড় আমি বাচ্চা, আমার বাচ্চা। আমি শিশু, আমাকে মারবেন না। Well, দর্শক আসলে মানে আড্ডা, যেহেতু একটা ফ্যামিলি আড্ডা হচ্ছে, আড্ডা তো আমাদের শেষ হবে না, তো আমরা পরের সেগমেন্টে চলে যাই। পরের সেগমেন্টটা হচ্ছে পর্দার পেছনের গল্প। তা আমি এবার প্রথম সাফানার কাছেই যেতে চাই। পর্দার পেছনের গল্প কোনো ইন্টারেস্টিং, যেমন ও মেমোরি রিকলে কিন্তু বলেছে যে ওকে কাপড় কাচানো হয়েছে, থালাবাটি মাজানো হয়েছে, আয়রন করানো হয়েছে, চুল না কাপড়। তোমার এরকম কোনো পেছনের গল্প আছে? মানে এই পেছনের গল্প না, আমাদের শুটিং এর পেছনের যে মজার মজার গল্প। হ্যাঁ অনেক, যেমন হচ্ছে একদম মাশরাফির শুরুতে যখন হচ্ছে লাইক ক্যারেক্টারটা ডিসক্রাইব করতেছিল, দেন ভাইয়া বলল যে প্রথমে আমি ঢুকবো যে একজন থাকে না যে কাজের মেয়ে হিসাবে। সো আমি হচ্ছে কাজ জিনিসটা আমার কাছে টোটালি নতুন ছিল, অ্যান্ড আম্মু আর আমার টোটাল ফ্যামিলি অনেক এক্সাইটেড ছিল যে যেমনি হোক ক্যারেক্টারটাকে ফুটাই তুলতে হবে। লিটারালি টানা মেবি 2 months আমাকে টানা বাসার যত কাজ আছে আমাকে করাইতো, এভরিথিং। এটা ভালো ছিল। আমি যদি কোনো কিছু বলি ক্যারেক্টার, ওকে, এন্ড আমাকে লিটারালি অনেক মানে ফুললি প্রিপারেশন নিয়ে আমাকে সেটা দেওয়া হয়েছে, যেটা কাজে লাগে নাই বিকজ আমাদের কর্মছায় নাই। যাই হোক তাও শিখছি নিজের ভালোর জন্য, এটাই। এটাই শেষ? হ্যাঁ, আর কি বলবো, হাই হাই হাই, এটাই দুঃখের ঘটনা। তোমারটা বলো। আচ্ছা, আমার বিহাইন্ড দ্য সিন, তাই না? হুম। আমার পারমিতার যখন বিয়ে হয়, বিয়ের সময়ে আমার বিয়ের দিন আমি সারাদিন অনেক কাঁদছিলাম যে আমি এই ফ্যামিলি থেকে ওই ফ্যামিলিতে চলে যাচ্ছি। আমি এটা মানে মানতে না পেরে আমি সেটের মধ্যে মানে অ্যাকশনের আগে আমি কান্না শুরু করি, এবং আমার জন্য ডিরেক্টর অ্যাকশন বলতে পারছিল না যে ওকে একটু থামান, এত কান্না না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বারবার শুধু আমাকে এসে আমার আফজাল সিদ্দিক, সাইমা সিদ্দিক, আমার ভাইয়েরা এসে বলছে যে নর্মাল সিনটা করি। আমি যাব না, আমি এখান থেকে যাব না, আমি বিয়ে করছি। মানে এই কান্নাটার কারণ কি এরকম? তুমি মনে করছো তোমাকে আর শুটিং এ ডাকবে না, তোমার ক্যারেক্টার শেষ? না, ওই যে আমি আপনাকে এর আগের গল্পে বললাম যে ফ্যামিলি অ্যাটাচড হয়ে গেছো। আমি সত্যি আমার মনে হচ্ছিল যে এই বাড়িটাতে তো এই উঠোনে আর আমি দৌড়াবো না, বা আমার পারমিতার রুম, মানে ও একটা লিটারেলি একটা বাড়ির মেয়ের মতোই ও ফিল করছিল যে আমি আমার বাড়ি ছেড়ে না, অন্যের বাড়ি চলে যাচ্ছি। মা হচ্ছে আমরা কিচেনের সিন থাকতো, আমার পার্সোনালি আলু ভাজি অনেক পছন্দ, পারমিতারও অনেক আলু ভাজি পছন্দ, তো তার মা তাকে মানে আলু ভাজি করে দিত, আলু ভাজি কাটতাম, আর কিচেনের স্মৃতি, তারপরে ভাইয়ের সাথে যে আমাদের খুনসুটি গুলো, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপরে যখন আচ্ছা ধরো তোমার বিয়ের পরে বেবি হওয়ার কথা যদি হইতো, তুমি কি রিয়েল বেবি নিতা তখন? হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? যেহেতু হয়নি আমি ওই টপিকে আর যেতে চাচ্ছি না, প্লিজ। কোশ্চেনের নাম হচ্ছে এতিম কোশ্চেন, এর কোনো বাপ মা নাই। এনিওয়ে, না জোকস অ্যাপার্ট, আসলে আমরা মুহূর্তগুলোকে একটু মজাদার রংচঙা করানোর জন্য মাঝে মাঝে কিছু আজে বাজে প্রশ্ন করি, কিন্তু আজে বাজে মাঝে মাঝে লাগে কাজে। তুমি কি হাসছো না কাশছো? কাশছো, আচ্ছা। নায়িকাদের কাশি। এখন কি তোমার কিছু কোথাও থেকে 5 স্টার হোটেল থেকে কফি, এনিথিং? পানি। কলসেপটা 2 গ্লাস পানি। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের
এই পার্টে আমাদের সেগমেন্টের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। যদিও আমি র্যাপিড করব না, ফায়ারও করব না, আমি কিছু কোশ্চেন করব, আমাদের নায়িকাদের কিছু জানা অজানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে আনন্দ দিনে শুধু আনন্দ হবে। আর শুরুতেই আমি যাচ্ছি তনুশ্রী, পারমিতা তনুশ্রী কার গুণ, মেয়েটার অনেক গুণ। চলো, আর ইউ রেডি? ইয়েস। ফার্স্ট কোয়েশ্চেন, তোমার চরিত্র পারমিতা চরিত্রের এখন পর্যন্ত সেরা লুক কোনটা ছিল? সেটার মেকআপ করতে কত সময় লেগেছিল? আরে ছিল পারমিতার সেরা লুক ছিল আমার আমার কাছে মনে হয় আমার বিয়ের লুকটা, আর সেটা করতে প্রথম দিন লেগেছিল 1 ঘন্টা 50 মিনিট। ওকে, আর নর্মাল মেকআপে মনে হয় 2-2.5 ঘন্টা লাগে। না না না, আমার নর্মাল মেকআপে খুবই কম সময় লাগে, আমি উইদিন 40 মিনিটস রেডি হয়ে যেতে পারি। 40 মিনিটস। এ কত বাদ দেওয়ার পরে 40 মিনিটসটা বললে? এই 15 মিনিট বাদ দিয়ে আবার 15 মিনিটের মধ্যেও কিন্তু বাদ দেওয়া আছে। ওখানে এই যে একটু কফি খাই, একটু পানি খাই। আচ্ছা, শুটিং এ তোমার সবচেয়ে পছন্দের সহ অভিনেতাকে? ওকে, এটা তো আসলে বলা যাবে না। মানে না, এত কঠিন প্রশ্ন। প্রত্যেকেই, কিন্তু আমি আমার পছন্দের সহ অভিনেতা হচ্ছে আমার বড় ভাইয়ের ক্যারেক্টার যে করে, পল্লব শাওন দাস। আমরা একই বয়সের হওয়ার কারণে একটা হয়তো ইয়ে আছে, আমাদের ডিপার্টমেন্টও এক, আন্ডারস্ট্যান্ডিংটা সেম। আন্ডারস্ট্যান্ডিংটা সেম। আমি ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা ও রাজশাহী ইউনিভার্সিটি নাট্যকলা, সো আমাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ, কিন্তু আর সবাই আই লাভ দেম অল। ও, তোমরা নাট্যকলায় পড়ো? জি। আচ্ছা, আমি তো নাট্য আম কাঁঠালে পড়ি। আচ্ছা, এনিওয়ে, নেক্সট কোশ্চেন, দেনা পাওনা নাটকটি সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কি ছিল তোমার জন্য? আমার জন্য সব থেকে চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল কান্নাকাটি করা। আমার স্ক্রিনে হচ্ছে যে আমার চোখ দিয়ে মানে আমি পারতাম না এটা, যে যে রিয়েল ইমোশনটা, মানে যে হচ্ছে যে চোখ ছলছল করে, চোখ উপচে পানি পড়ছে টলটল করা আর কি, instantly। এবং হ্যাঁ। আমি এটা বলছি কারণ আমি আসলে অনেক চেষ্টা করতাম, এবং যখন দেখতাম যে হয় না তখন আমি অনেক কষ্ট পাইতাম, এবং ওই কষ্টে মাঝে মধ্যে আমি কেঁদে ফেলছি। তখনই রেকর্ডিং তখনই- করলে হ্যাঁ, তখনই ওটা এটা সো স্মার্ট। অলওয়েজ। ওকে, বাস্তবে তুমি পারমিতা হলে কোন বিষয়টা বদলে দিতে? পারমিতা চরিত্রের 2টা দোষ বলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাস্তবে তুমি পারমিতা হলে তোমার গল্পের মধ্যে কোন জিনিসটা তুমি ঠিক করতে, যেটা বেঠিক? পারমিতাকে যে কেউ কনভিন্স করে ফেলতে পারে, এটা আমি বাদ উচিত দিতাম। না পারমিতার। না, যে সহজেই ও সবাইকে বিশ্বাস করে ফেলে, যার কারণে ফাঁদে পড়ে যায়। যার কারণে ফাঁদে পড়ে, এটা করতাম না। ওকে, আর পারমিতা চরিত্রের 2টা দোষ বলো। একটা তো এটাই বললে, আরেকটা বললে হবে। আরেকটা হচ্ছে পজিটিভ কেমনে দোষ বের না, আরেকটা হচ্ছে আলু ভাজি খায়। আম, কি করছে দেখছো? wait, কুকুর লাগে please, চলো। বিয়ে করতো না পারমিতা। ওটা বলো। বলা যাবে না। আচ্ছা, আপাতত আমরা দেখছি পারমিতার দোষ খুঁজে পাচ্ছে না। তোমার শট শেষ হলে সেটে তুমি কি করো? আমার শর্ট শেষ হলে আমি মাঝে মাঝে হচ্ছে অন্যদের সিন দেখি, তারপরে আমি সবার সাথে অনেক গল্প করি, তারপরে আমি নিজে নিজে অনেক সময় কফি বানাতে থাকি, চা বানাই, তারপরে ছবি তুলি, আমি গান গাই সেটে এর ওর সাথেই। অনেক সময় আমি হচ্ছে যে গিয়ে সিনের মধ্যে অনেককে হেল্প করি, যে এভাবে বলো, এভাবে বলো, এই করি, ওকে, এই করি, সেই করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা কোশ্চেন আমাকে রিকোয়েস্ট করেছিলে করতে, আমি ওটা করতে চাই। তোমার লাইফের এই সাকসেসের পেছনে তুমি কাকে ক্রেডিট দিতে চাও? না না, আমি নানাকে দিতে চাও? ওকে, আমি নো নো নো, আমার বাবা মা। বাবা মা। আমাকে আমি সত্যি কথা, আমি নাট্যকলা যখন পড়েছি তখনও তাদের কাছ থেকে আমি হিউজ সাপোর্ট পেয়েছি, এবং আমার ফ্যামিলি এই দেনা পাওনা নিয়ে যতখানি আমাকে মাতিয়ে রাখে, এবং ফোন করে আমার মা আমাকে বলে যে এখানে এটা কেন করেছিস, এরপর দিন ওই শাড়িটা পরবি, মানে শি ইজ দ্য বেস্ট ক্রিটিক সব সময়। হ্যাঁ, ওকে, আমাকে হেল্প করে, এবং আমার বোন। আমি বুঝতে পেরেছি। ওকে, দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন, ওদিকে আমেরিকার সাকসেসের পেছনে ওবামা, আর এদিকে তনুশ্রী সাকসেসের পেছনে তার বাবা মা। ওকে, এবার আমরা আখির কাছে যেতে যাচ্ছি। আখি, র্যাপিড ফায়ার, আর ইউ রেডি? যাই। ইউ রেডি অর ইউ আর এ লেডি? লেডি। ওকে, এন্ড উইথ রেডি। ওকে, অপরাজিতা তোর জীবনের কি অর্থ বহন করে? ওই যে শুরুতেই বললাম যে একটা অভিনেত্রী আর যে একটা প্ল্যাটফর্ম দরকার হয় কাজ করার জন্য, অপরাজিতা আমাকে সেটা দিছে।
মানে আগেও কাজ করতাম, বাট হচ্ছে যে সেটা ফ্রিল্যান্স কাজের মধ্যেও হয় কি, একটা মেগা সিরিয়ালে যখন আমি আসছি তখন না মানুষের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। মানে একটা নতুন মেয়ে আসছে, হয় না ওই ব্যাপারটা, এবং ওই জিনিসটাই মানে যে প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার ছিল সেটা অপরাজিতা আমাকে দিয়েছে। যে দর্শক, আমি এখানে ওর হয়ে আরেকটা উত্তর দেই। অপরাজিতা নাটকটা ওর জীবনে কতটুকু অর্থ বহন করে, কিছুদিন আগে ও কিন্তু অগ্নিদগ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন। ওকে একটা দীর্ঘ লড়াই করতে হয়েছিল। আর ওকে যতবার আমি দেখতাম, আমি অনেক কাছের বন্ধু হয়ে ওকে কিন্তু আমি দেখতে যেতে পারিনি, এবং এটা আমি অনস্ক্রিন অনেকবারই ওকে সরি বলেছি। আজকে আবার সরি বলছি, দোস্ত আই লাভ ইউ। সো তুই জানিস সেটা, এই জন্য তুই আমাকে এখনো ভালোবাসিস। তো ওকে ওই লড়াইটা দেখে আমার খালি অপরাজিতার টাইটেলটা মনে পড়তো, হার না মানা এক নারীর গল্প। তো এই অপরাজিতা কতটুকু অর্থ বহন করে ওর জীবনে, ওর রিয়েলি এটা ফিল করিয়েছে আমাদেরকে। এই উত্তরটা তুই মিস করছিস। এটা আমি এখন এই মুহূর্তে আমি একটু ফিল করলাম, সিরিয়াসলি। ওকে, নেক্সট কোশ্চেন। তুই প্রথম কোশ্চেনে ফেল। শুটিং এর সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তুই কিভাবে সেটা মোকাবেলা করিস? আমার খুব বাজে ইয়া ছিল শুরুর দিকে, যেটা হইতো যে রিয়্যাক্ট করে বসতাম। দেন হচ্ছে যে আমাকে, আমাদের অপরাজিতারই বলবো, যে আমাদের ডিরেক্টর ছিল অরিজিৎ মুখার্জি, উনি আমাকে কিভাবে কুল থাকতে হবে, কিভাবে সিচুয়েশনকে নিজের মানে হাতের মধ্যে এনে ঠিক রাখতে হবে, সেটা উনি আমাকে শিখায় গেছে। এখন আমি খুব কুললি, কামলি সব যে কোনো কিছুকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, তোদের সেটে কি এমন কোনো কো আর্টিস্ট ছিলেন যার কারণে তোকে বারবার রিটেক দিতে হতো? ওর হুঁটার কি জোর দেখছো? অনেক এখনো গালি আসে আর কি। তোর কি গাটস আছে নাম বলার? না দোস্ত, আমি প্রথমে এন্টারটেইন হইলাম কারণ আমি নামগুলো জানি। ও ওকে ওকে, সরি গাইস অ্যান্ড গার্লস। সেম কোশ্চেন, শর্ট শেষ হলে কি করতি? সোজা বাড়ি? শর্ট শেষ হলে তো শুরুতে এসে মেকআপ রুম। না, শুটিং এর শর্ট শেষ হলে তারপর কি করতি? ধর শুটিং শেষ হয়নি, তোর শুটিং শেষ, কিন্তু সেটে এখনো শুটিং চলছে, তখন তো ওইখানেই বসে থাকতে হতো, মানে সিন শেষ না হওয়া পর্যন্ত তো সেট থেকে বের হতে হতো না। মানে টোটাল নাটকের শুটিং শেষ হলে তারপরে না, সিনটা যখন সিন চলতো, তোর শর্ট শেষ, তোর সিন টিন সব হ্যাঁ শেষ? শর্ট শেষ হলেও তো ওখানে বসে থাকতে হইতো, কারণ অন্যদের তো পুরো করে শেষ হয় না এইটা। ও, এর জন্য ওখানে বসে থাকো, দেখো। শোয়ার ব্যবস্থা ছিল না? না, কোনো শোয়ার ব্যবস্থা নাই। আর যাও একটু রুমের মধ্যে খাটটার ছিল, কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না যে একটু যে সেটের মধ্যে ওখানে বসবো। কিন্তু হ্যাঁ, অনেকদিন পর আমরা এয়ার কুলার পাইছিলাম। অনেকদিন পরে তাও দিছিল শীতকালে। ভয়ঙ্কর গরম। কেন বলতেছিস? না, আমি অনেক ফ্যাসিলিটি পেয়েছি, বিকজ আমি মূল কর্পোরেট বিল্ডিং এ আমার 6 তলায় সেট ছিল। তো আমি আমরা তো যেটাই সাইডে ছিলাম। আমরা যেটাই রিকোয়েস্ট করতাম আমাদেরকে প্রোভাইড করা হতো। প্রচন্ড গরমে অনেক অনেক কষ্ট করে আমাদের পুরো টিম কাজ করে। হ্যাঁ, গরমে অনেক খারাপ লাগে। হ্যাঁ, আমরা তো গরম ঠান্ডা একবার নিচে আরেকবার উপরে। না আমরা তো একদমই নিচে, হ্যাঁ, আমাদের তোমার উপরে ছিল না। দুটো দিন নিচে। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমার কাছে চলে যেতে চাই র্যাপিড ফায়ারে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন নাফাহা, সাফা না, সাফা না, সরি সাফা না, তুমি কিন্তু আমার নাম যে পচাইতেছো। না এমন ভাবে ক্রিটিক্স করছি যাতে দর্শক ভুলে যায়, দর্শক ভালোভাবে মনে রাখবে। ও তো সাফা না, ওদিকে সাফা করিম, এদিকে সাফা না। এনিওয়ে, সো তোমার র্যাপিড ফায়ার শুরু হচ্ছে। ইউ রেডি? ওকে, ফার্স্ট কোশ্চেন, তোমার চরিত্র মনির সবচেয়ে ভালো দিক কি? ভালো দিক, ওর সবই ভালো, ওর সবই ভালো। মানে ও কি বলা যায়, এত ভালো, এত ভালো যে মানে বুঝতেছি না কোনটা বলবো। একটা বলো, একটা বলবো। দেখি কত ভালো, একটাই খুঁজে পাইতেছে না। ও ও ও হচ্ছে অনেক ভালো একজন প্লেয়ার না? হ্যাঁ, ও cricketer? অনেক ভালো ক্রিকেট খেলে, যেটা আমি অনেক মানে আমার দিক থেকে অনেক কষ্ট করে আমি সেটা ফুটাই তুলি। এটার জন্য তো তোমার মা একটা ভূমিকা আছে। হ্যাঁ, মা মামা সবাই অ্যাকচুয়ালি পুরো সেট। ও অনেক 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 সব। অনেক খারাপ। মানে আমি যতবার ওর মুখ দিয়ে ওর মাকে ক্রেডিট দিতে চাই, ও ততবারে হ্যাঁ মা মা আমার দিকে চলে যায়, বুঝছো? ওর এক মাতে হয় না, ওর ডাবল মা লাগে, মা মা। আসলেই ডাবল মা, মা মায়ের থেকে বেশি আমার মামা করছে। সরি আম্মু। বাট মা সবার আগে, মা না থাকলে তো মামা আসবে না। আসলে মামা কোত্থেকে এসেছে? এনিওয়ে, মামার নাম কি? পরাগ নূর। পরাগ নূর। উনি কি সাবিলা নূর, আসিদুজ্জামান নূর, মিতা নূর আত্মীয় হন? I don't know, ইউ ডোন্ট নো। ওকে, আমাদের আত্মীয়। তোমাদের আত্মীয়। চলো নেক্সট। শুটিং এর সময় ডিরেক্টরের বকা খেয়েছো কখনো? তখন কি করো? খাইছি
অনেক খাইছি, মাঝে মধ্যে এমন বকা দিছে আমি মানে কানতে কানতে আমি পুরো একটা সিনই করতে পারি নাই। এমন হয়েছে যে ডায়লগ পারতেছিলাম না, থাকে না যে একটা ডায়লগে এমন ভাবে আটকে গেছে ওইটা আর ছুটে এটা না, ওই হয়। গিট্টু লাগে। তুমি তো বাচ্চা, আমি তো পাচ্ছি তুমি তো বাচ্চা। একটু লাগছে and, সাজিদ ভাই বলতেছে পাশ থেকে যে অ্যাক্টিং ভুলে গেছে, এন্ড তখন হচ্ছে ছোট ক্যারেক্টার করতাম, অ্যাক্টিং ভুলে গেছে, পারে না, ভুলে গেছে, আগে কত সুন্দর অ্যাক্টিং করতো, হবে না ওকে দিয়ে। হবে না ওকে দিয়ে। সো আমি কোন রকম কান্নাটা চেপে আমি জাস্ট মেকআপ রুমে গেছি, শতাব্দী দা ছিল, চিত্রাদি ছিল, ছন্দাপু ছিল, সবার সামনে, and শতাব্দী দা বলতেছে কিরে তো শর্ট শেষ, আমি লাইক কি হয়েছে কি হয়েছে, পরে বলছে সাজিদ ভাই আমাকে এগুলো এগুলো বলছে। তো কপালটা ভালো তুমি ডিরেক্টরের সামনে ভ্যাটা কর নাই, নাহলে ও আবার ছাগল চরিত্রে তখন আরো বিপদে পড়ে যেত। এনিওয়ে ইটস আ জার্নি, ইটস ওয়ান্ডারফুল জার্নি। আসলে এগুলোই এখন আমাদের স্মৃতি না সারা জীবনের মজা। মাশরাফি জীবনের মনি আর নমনির মধ্যে মিল অমিল? মিল অমিল, হ্যাঁ মিল আছে, অমিলও আছে, হ্যাঁ। তো মিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেমন মিলটা, মনি, মিলটা, মনি অনেক ইজিলি সবাইকে মাফ করে দেয়, যেটা আমিও করি। যত বড়ই অপরাধ করুক না কেন আমি একবার সরি বললে সব পানি। আর কি অমিল, অমিল হচ্ছে ও খেলতে পারে, আমি খেলতে পারি না, এটাই। মানে ও হচ্ছে স্ক্রিনে খুব ভালো Player. ছক্কা মারতেছে, একদম বোলিং করতেছে, বাট আর দেখা যায় তুমি লুডুতেও ছক্কা তুলতে পারো না, ছক্কা কি মারবা? অনেক কষ্টে। এন্ড আমাদের যখন মাঠে শুট হয় নিজেরা পচাইতেছি, যাই হোক। না ইটস ওকে, আমরা পচাকে পচাই না তো। ও সরি, ও তো বাচ্চা বাচ্চা। যাই হোক, যখন হচ্ছে মাঠে শুট চলে তখন সবাই বলে নেয় যে মা প্লিজ একটা ছক্কা মারিস, আর কিচ্ছু লাগবে না, একটা ছক্কা। তো এটাই ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে, সবাই তোমাকে রিকোয়েস্ট করছে, এটাই তোমার ভালো লাগে। আমার request। এনিওয়ে চলো নেক্সট। শুটিং এ ডায়লগ ভুলে গেলে কি করতে? ডায়লগ ভুলে গেলে কান্না আচ্ছা, করতা? এখানে না না কান্না করতাম না, মনে আছে বিহাইন্ড দ্য সিনে তুমি বলতেছি না যে পিছনের দোষ অমুকের দোষ। এটা দর্শকরা মিস করবে, দর্শকরা মিস করবে, এটা বলো তুমি। হ্যাঁ তো হ্যাঁ, যেমন হচ্ছে ভাইয়া বলতেছিল বিহাইন্ড দ্য সিনে যে কোনো একটা ডায়লগ ভুলে গেছি, বা থাকে না যে অন্যদিকে মন ভুলে গেছি, পারতেছি না, তখন পিছনে একজন হাঁটাহাঁটি করতেছিল, এই তুমি হাঁটতেছো কেন, হাঁটা বন্ধ কেন? দেন ডিরেক্টর বলে যে এই হাঁটবি না, পিছনে গেছে। এই চল আমি করি, অ্যাকচুয়ালি করি। ও আসলেই বাচ্চা, নাহলে এটা বলতো না। ভালো লাগছে, থ্যাংক ইউ। যদি লেখক হিসেবে মনির চরিত্রে কোনো পরিবর্তন আনতে হয়, তুমি কি পরিবর্তন আনতে হয় চরিত্রের? থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। খেলা থেকে বাদ দিয়ে দিতাম মনিকে। এটা তো আছে, বেশি কান্না করে মেয়ে, এত ও কেন গড, কান্না করে? এটা আমার বাড়ি চিটাগং। না কোথায়? ও আচ্ছা শুন না, হ্যাঁ। আসে ওই যে চিত্রাদির সাথে আচ্ছা, থাকতে, এই যাই জন্য, হোক। হ্যাঁ। তো হচ্ছে না মানে বেশি কান্না করে, এমনও হয়েছে যে আমার সারাদিন আমার চোখ মুখ একদম লাল হয়ে গেছিল, আম্মু জাস্ট একদম বরফ আনতেছে, টিস্যুর মধ্যে দিতেছে, চোখের মধ্যে দিয়ে রাখতেছে, এমন কান্না করতে করতে। and আমি হচ্ছে গ্লিসারিন দিতে পারি না, আর তো যা কানতে হয় আমার নিজের ভিতর Naturally থেকে কাঁদতে হয়। কাঁদতে হয়। তো ওইটা আমার জন্য খুবই টাফ। আমি যদি রাইটার হই এটাকে চেঞ্জ করব, যে ঠিক আছে তুমি মনে মনে কষ্ট পাচ্ছ, বাট চোখ দিয়ে পানি পড়বে না। তোমার জন্য দর্শক কাঁদবে, তুমি কাঁদবে না। আমি কাঁদবো না, ভিতর থেকে যেটা বলে। ওকে, দিস ইজ ইট। আমরা অনেক জানা অজানা জিনিস জানলাম আমাদের নায়িকাদের সম্পর্কে। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, দীর্ঘদিন টেলিভিশন স্ক্রিনে যাদের দেখছেন তাদেরকে নতুনভাবে আজকে আবিষ্কার করেছেন, রাইট? ইয়াস, দিস ইজ ইট। এটাই হচ্ছে দীপ্ত টেলিভিশন। আজকে 10th অ্যানিভার্সারিতে সারপ্রাইজ হিসেবে আমাদের এই বিশেষ আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ অংশে। তবে যাত্রা কখনো শেষ হবে না। দীপ্ত নতুন নতুন সিরিজ, নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন আয়োজন নিয়ে সবসময় হাজির থাকবে তাদের পর্দায়। তাই চোখ রাখুন আর দেখতে থাকুন দীপ্ত টেলিভিশন, কারণ দীপ্ত টেলিভিশন সবসময় আপনাদের বিনোদনের খোরাক হিসাবে প্রথম পছন্দ হয়ে থাকতে চায়। চলো আজকের এই 10th অ্যানিভার্সারিতে আমরা সবাই মিলে একসাথে চিয়ার করি এবং দীপ্ত টেলিভিশনকে বলি হ্যাপি বার্থডে ডিয়ার দীপ্ত টেলিভিশন। টেলিভিশন।